মধ্যরাত। রাতুলের শরীর ভীষণ গরম হয়ে উঠেছে। জ্বরটা পুরোপুরি পেয়ে বসেছে তাকে। ডাক্তার ব্যতিব্যস্ত হয়ে রাতুলের কপালে হাত রাখল, তারপর দ্রুত একটা ইঞ্জেকশন বের করে প্রিপেয়ার করতে লাগল। চৈতি একদৃষ্টিতে তাকিয়ে আছে, তার বুকের ভেতর ধুকপুক করছে। ঠিক সেই মুহূর্তে ঠাস, বাড়ির গেটের সামনে থাকা লাইটটা ভেঙে পড়ল। চারপাশে সেই বিকট শব্দ প্রতিধ্বনিত হল, রাতের নিস্তব্ধতা মুহূর্তেই চুরমার হয়ে গেল। চৈতির মুখ ফ্যাকাশে হয়ে গেল। আসিফ সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াল। কোমরে গুজে রাখা চেম্বারটা এক ঝটকায় বের করে নিল। কে আছে? তার কণ্ঠ দৃঢ়, চোখ তীক্ষ্ণ হয়ে উঠল। ডাক্তার থমকে গেল, হাত থেকে ইঞ্জেকশন প্রায় পড়ে যাচ্ছিল। চৈতি দ্রুত রাতুলের গায়ের চাদর ঠিক করে দিল, যেন ওর সামান্য নড়াচড়াও না হয়। বাইরে এবার ভারী পায়ের শব্দ শোনা গেল। আসিফ চৈতিকে চোখে ইশারা করল, পিছনে থাকুন। চৈতি নিঃশব্দে মাথা নাড়ল, কিন্তু তার চোখ আতঙ্কে স্থির। ঘরের বাতিটা নিভিয়ে দিল আসিফ। এক মুহূর্তেই চারপাশ অন্ধকার হয়ে গেল, শুধু জানালার ফাঁক দিয়ে আসা চাঁদের আলোয় রাতুলের মুখটা আবছা দেখা যাচ্ছে। বাইরে কে আছে? পায়ের শব্দ থেমে গেছে। চৈতি গভীর শ্বাস নিল। তার হাত শক্ত হয়ে আসছে, মনে হচ্ছে এই মুহূর্তেই যেন কিছু একটা ঘটে যাবে। রাতুলের শরীর উত্তপ্ত হয়ে উঠেছে, জ্বর তাকে পুরোপুরি কাবু করে ফেলেছে। তবুও অনেক কষ্টে চোখ খুলল সে। দৃষ্টি ঝাপসা, তবু একবার তাকিয়ে দেখল চৈতিকে, তারপর আসিফের দিকে নজর ফেলল। তার কণ্ঠ ক্লান্ত, তবু দৃঢ়। আসিফ, চৈতির নিরাপত্তা তোর কাছে। ওর গায়ে যেন একটা আচরণ না লাগে। এখন যেভাবে অক্ষত আছে, ঠিক তেমনই যেন থাকে। আসিফ দ্রুত রাতুলের সামনে গিয়ে দাঁড়াল, শক্ত করে তার হাতটা ধরে বলল, ভাই, আপনাদের আমি নিজের জীবন দিয়ে হলেও আগলে রাখব। রাতুলের ঠোঁট সামান্য নড়ল, যেন কিছু বলার চেষ্টা করছে। কিন্তু চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। পরের মুহূর্তেই তার শরীর নিস্তেজ হয়ে এল। প্রচণ্ড জ্বরে অজ্ঞান হয়ে গেল সে। চৈতি আতঙ্কে রাতুলের দিকে ঝুঁকে পড়ল, তারপর অসহায়ের মতো আসিফের দিকে তাকাল। আসিফ ভাই, এখন কি করব? তার কণ্ঠ কাঁপছিল। ঠিক তখনই গ্যাচাং, বাইরে গেট ভাঙার শব্দ। চৈতির বুক কেঁপে উঠল। আসিফ তীক্ষ্ণ দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে বলল, ভাবি, দেরি করা যাবে না। আমাদের এখনই এখান থেকে বের হতে হবে। সে এক ঝলকে ডাক্তারকে লক্ষ্য করল। ডাক্তার সাহেব, দ্রুত আপনার জিনিসপত্র গুছিয়ে নিন, ব্যাগটা তুলে নিন। ডাক্তার আর এক মুহূর্তও নষ্ট করল না। দ্রুত ব্যাগের চেইন টেনে ধরে সব গুছিয়ে নিল। আসিফ গভীর নিঃশ্বাস ফেলল, তারপর রাতুলের দিকে তাকাল। এখন শুধু বের হওয়ার পালা। সে কোনো দ্বিধা না করেই রাতুলকে দুই হাতে তুলে নিয়ে নিজের কাঁধে চাপিয়ে নিল। রাতুল নিস্তব্ধ, কিন্তু তার শরীরের তাপ এখনও টের পাওয়া যাচ্ছে। চৈতি সঙ্গে সঙ্গে পাশে এসে দাঁড়াল। আসিফ কোনো শব্দ না করে ডান দিকের লোহার দরজার দিকে হাঁটা দিল। বাইরে গেট ভাঙার শব্দ আরও জোরালো হচ্ছে। সময় কমে আসছে। আসিফ রাতুলকে কাঁধে তুলে নিয়ে এক মুহূর্তও নষ্ট করল না। ধীর, কিন্তু দৃঢ় পদক্ষেপে এগিয়ে গেল সামনের দিকে। চৈতি সঙ্গে সঙ্গে তার পেছনে চলল। রুমটা অদ্ভুত রকমের গোপনীয়। চারপাশে আধো অন্ধকার, আর দেয়ালে সাজানো পুরনো কাঠের আলমারি। আসিফ দরজার কাছে গিয়ে চৈতির দিকে তাকাল। ভাবি, দরজাটা লক করে দিন। কণ্ঠে কোনো আবেগ নেই, শুধু গম্ভীর নির্দেশ। চৈতি দ্রুত হাত বাড়িয়ে দরজার লক লাগিয়ে দিল। বাইরে তখনও হট্টগোল, গেট ভাঙার শব্দ ধীরে ধীরে তীব্র হচ্ছে। সময় কমে আসছে। আসিফ এবার দ্রুত চারপাশে চোখ বুলিয়ে বলল, ভাবি, ওই লালচে ফুলদানিটা দেখছেন? ওটা ঘুরান, সময় নষ্ট করবেন না। চৈতি কিছু না বুঝেই হাত বাড়িয়ে দিল। সামনে রাখা টেবিলের ওপর পুরনো মাটির একটা লালচে ফুলদানি। সে ফুলদানিটা হাতে ধরে আস্তে আস্তে ঘুরিয়ে দিল। ক্লিক, একটা মৃদু শব্দ হল, আর সঙ্গে সঙ্গেই দেয়ালের একপাশে একটা সরু দরজা খুলে গেল। চৈতি বিস্ময় পেছনে সরে এলো, মনে হচ্ছে যেন কোনো গোপন পথ। আসিফ আর দেরি করল না। আসেন, আমার সাথে। এইটা একটা সুড়ঙ্গ, এই পথ দিয়ে গেলে আমরা বাইরে বের হতে পারব। আগে বের হই, তারপর ভাবা যাবে কি করতে হবে। তারপর রাতুলকে শক্ত করে ধরে নিয়ে সুড়ঙ্গ পথে প্রবেশ করল। চৈতি আর এক মুহূর্তও দাঁড়াল না, দ্রুত তার পিছু নিল। পেছনে দরজাটা আবার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গেল। বাইরে তখনও ভাঙচুরের শব্দ। সুড়ঙ্গ পথে প্রবেশ করতেই চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। পিছনে দরজাটা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গেছে,
কিন্তু বাইরের শব্দগুলো যেন এখনও প্রতিধ্বনিত হচ্ছে চৈতির কানে। তার নিঃশ্বাস দ্রুত হয়ে আসছে। আসিফ কাঁধে রাতুলকে ধরে হাঁটছে। পথটা সরু, মাটির দেয়ালে শ্যাওলা জমে আছে, বাতাস ভারী আর স্যাঁতস্যাঁতে। সামান্য এগিয়ে যেতেই দেয়ালের গায়ে রাখা টিমটিম কিছু লাইট চোখে পড়ল, যা মনে হচ্ছে বহু পুরনো। চৈতি মনে মনে ভাবল, এই জায়গাটা কি আগে থেকেই পরিকল্পনা করা ছিল? পেছনে দৃষ্টি ফেরাতেই তার বুক ধক করে উঠল। সুড়ঙ্গপথের প্রবেশমুখে কেউ যেন লাইট ফেলে দিয়েছে। তার মানে, ওরা ধরা পড়েছে। আসিফ ভাই, চৈতি আতঙ্কিত কণ্ঠে বলল। আসিফ থামল না, এক ঝলকে পেছনে তাকিয়ে বলল, ভাবি, কোনো শব্দ করবেন না। ওরা টের পেয়ে গেছে। চৈতির শরীর হিম হয়ে গেল। রাতুলের শরীর তাপ ছড়াচ্ছে, তার মুখটা কেমন নিস্তেজ লাগছে। আমরা কি পারব? চৈতি ফিসফিস করে বলল। আসিফ দাঁত চেপে বলল, পারতেই হবে। সুড়ঙ্গের পথটা সামনের দিকে একটু বাঁক নিয়েছে। তারা দ্রুত হাঁটতে শুরু করল। একটু পরেই সামনে একটা সরু লোহার দরজা দেখা গেল। ভাবি, দরজাটা একটু চেপে খুলুন। চৈতি দ্রুত হাত বাড়াল। দরজাটা বেশ পুরনো, মরচে পড়ে গেছে, কপাট ধাক্কা দিতেই একটা কর্কশ শব্দ হল। ঠিক তখনই পেছনে থেকে ভেসে এলো দৌড়ের আওয়াজ। ওরা আমাদের পেছনে এসে গেছে। আসিফ এক মুহূর্তও সময় নষ্ট করল না, রাতুলকে শক্তভাবে ধরে সামনে বেরিয়ে এলো। বাইরের বাতাস মুখে লাগতেই বোঝা গেল, জায়গাটা একটা গোপন পুরনো ফাঁড়ির মতো। চারপাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে, কিছু দূরে একটা পুরনো কাঠের সেতু। কিন্তু তাদের দুর্ভাগ্য, সেতুর ওপাশেই দাঁড়িয়ে আছে জন মুখোশধারী লোক। চৈতির বুকের ভেতর ধুকপুক শব্দ বেড়ে গেল। আসিফ থমকে দাঁড়াল, দ্রুত পরিস্থিতি বিচার করল। পেছনে শত্রু, সামনে শত্রু। এখন কি হবে? রাতুলের শরীর কাঁপছে। চৈতি দোনমোনা করছিল, কিন্তু হঠাৎ আসিফ ফিসফিস করে বলল, ভাবি, আপনার কাছে কি রাতুল ভাইয়ের কোনো লাইটার আছে? চৈতি বুঝতে পারল না, কেন জিজ্ঞেস করছে। তবু হাতড়াতে গিয়ে পেল একটা ছোট লাইটার, যেটা রাতুলের পকেটে ছিল। আছে। আসিফ সেটা নিয়ে দ্রুত নিচের শুকনো পাতাগুলোয় আগুন ধরিয়ে দিল। চারপাশে অল্প অল্প ধোঁয়া ছড়িয়ে পড়তে লাগল। ভাবি, ঝুঁকে থাকুন, আমি একটা সুযোগ নিচ্ছি। চৈতি সাথে সাথে মাথা নিচু করল। সামনের শত্রুরা ধোঁয়ায় বিভ্রান্ত হয়ে একটু সরে গেল। এই সুযোগে আসিফ রাতুলকে শক্ত করে ধরে কাঠের সেতুর বিপরীত দিক দিয়ে ঝাঁপ দিল। চৈতি চিৎকার করে উঠল, আসিফ ভাই! কিন্তু আসিফ জানত, ওদের পালানোর আর কোনো উপায় নেই। জলদি সরে যেতে হবে। চৈতি আর দেরি করল না। নিজের ভয় দূরে সরিয়ে নিয়ে ওদের পেছনে পেছনে দৌড় দিল। পেছনে শত্রুরা এখনও হাঁকডাক করছে, কিন্তু ওরা কোনোমতে গা বাঁচিয়ে একটা ধ্বংসপ্রাপ্ত পুরনো ভবনের দিকে ঢুকে গেল। আসিফ চৈতিকে ইশারায় থামতে বলল। শত্রুরা এখনও তাদের খুঁজছে, কিন্তু ওরা এই মুহূর্তে নিরাপদ। রাতুল এখনও নিস্তব্ধ, তার শরীর নিস্তেজ হয়ে আসছে। চৈতি থরথর করে কাঁপছে, তবু কষ্ট করে বলল, আমরা কি বেঁচে গেলাম? আসিফ গভীর শ্বাস ফেলল। এখনও না, ভাবি, কিন্তু আপাতত কিছুটা নিরাপদ। পেছনে থেকে হালকা একটা গোঙানোর শব্দ এলো। চৈতি চমকে পেছনে তাকাল। সাথে থাকা ডাক্তার, যার সাহায্য প্রয়োজন ছিল, তিনি মাটিতে পড়ে কাতরাচ্ছেন। আসিফ দৌড়ে কাছে গিয়ে দেখল, তার ডান পায়ের গোড়ালিটা কেমন অস্বাভাবিকভাবে বেঁকে গেছে। উফ! ডাক্তার যন্ত্রণায় চোখ বন্ধ করে ফেললেন। চৈতি হুড়মুড় করে কাছে গিয়ে হাঁটু গেড়ে বসল। আপনার কি খুব ব্যথা করছে? ডাক্তার কষ্ট করে বললেন, পা, আমার পা বোধ হয় ফ্র্যাকচার হয়ে গেছে। আসিফ বিরক্ত মুখে দাঁত চেপে বলল, এই অবস্থায় আমরা বেশিক্ষণ এখানে থাকলে বিপদ হবে। কিন্তু উনাকে কি ফেলে যাব? চৈতি আতকে উঠল। আসিফ এক মুহূর্ত চুপ করে থাকল, তারপর বলল, না। কিন্তু আমাদের দ্রুত কিছু একটা করতে হবে। ডাক্তার কষ্ট করে বললেন, তোমরা আগে যাও, আপনার বাঁচতে হবে। চৈতি দৃঢ় কণ্ঠে বলল। তারপর নিজের ওড়না ছিঁড়ে শক্ত করে ডাক্তারের পায়ের চারপাশে পেঁচিয়ে দিল, যেন ওটা একটু হলেও স্থির থাকে। আসিফ ভাই, আমরা ওনাকে এভাবে টেনে নিতে পারব না। আসিফ মাথা নাড়ল, কষ্ট হবে, কিন্তু করতে হবে। চৈতি রাতুলের দিকে তাকাল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে, চোখ বন্ধ হয়ে আসছে। একজন আহত, আরেকজন অচেতন, এই অবস্থায় কিভাবে বের হবে তারা? পেছনে থেকে শত্রুদের আওয়াজ আসছে। আসিফ শক্ত কণ্ঠে বলল, ভাবি, ধরুন। আমাদের এখনই বের হতে হবে। চৈতি আর এক মুহূর্ত দেরি করল না। বাইরের দিকে ছুটে যেতে হবে, নয়তো সবাই শেষ।
অন্ধকার সুড়ঙ্গপথের শেষ প্রান্তে এসে তারা সবাই এক মুহূর্তের জন্য থেমে গেল। চারপাশে এক ধরনের চাপা ভারী বাতাস ভেসে আসছিল। গন্ধটা খুবই ঘৃণিত, ধুলোচাপ, ময়লা আর পুরনো কাঠামোর মিশ্রিত গন্ধে যেন পুরো জায়গাটা আচ্ছন্ন হয়েছিল। চৈতি বুকের মধ্যে গভীর শ্বাস টেনে নিল, যেন এত সময় ধরে যে সংকট তারা পেরিয়েছে তা একরকম বিশ্বাস করতে পারছিল না। অনেক কষ্টে একে একে দরজাটা খুলে বেরিয়ে আসলো তারা। কিন্তু বাইরে বেরিয়েই দেখা গেল আরও বড় বিপদ অপেক্ষা করছে। ডাক্তার পায়ের ব্যথায় হাঁটতে পারছিল না, আর রাতুলের তো কোন জ্ঞান নেই। তাদের অবস্থা খুবই খারাপ। ঠিক তখনই অন্ধকার থেকে বেরিয়ে আসা 10 জন লোক তাদের চারপাশে ঘিরে ফেলেছে। চৈতি আতঙ্কে নিঃশ্বাস বন্ধ করে ফেলল। আসিফ এক ঝলকে পরিস্থিতি পর্যালোচনা করল, তারপর ধীরে ধীরে রাতুলকে শক্তভাবে ধরে রাখল। আমরা কি ফেঁসে গেলাম? চৈতি ফিসফিস করে বলল। আসিফ দাঁতে দাঁত চেপে বলল, এখনও না, কিন্তু আমাদের খুব সতর্ক থাকতে হবে। 10 জন লোক তাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। তাদের মুখ কালো কাপড়ে ঢাকা, হাতে ভারী লাঠি ও অস্ত্র। কোথায় যাচ্ছ তোমরা? এক মোটা গলায় কেউ একজন বলল। চৈতি গলা শুকিয়ে এলো। পাশে থাকা ডাক্তার কাতরাচ্ছে, রাতুলের শরীর নিস্তেজ হয়ে আছে। তাদের হাতে লড়াই করার মতো কিছুই নেই। আসিফ শক্ত কণ্ঠে বলল, আমরা কোনো ঝামেলা চাই না, আমাদের যেতে দাও। যেতে দিব? লোকটার হাসি বিকৃত শোনাল। তোমরা আমাদের এলাকা দিয়ে পালিয়ে যেতে চেয়েছিলে, তাই না? এখন কই যাবে? চৈতির হাত ঘেমে গেছে। আসিফ ধীরে ধীরে নিজের কোমরে রাখা ছোট ছুরিটা শক্ত করে ধরল। এটাই তার একমাত্র অস্ত্র। একজন মুখোশধারী সামনে এগিয়ে এলো, তারপর হাত তুলে সংকেত দিল। সঙ্গে সঙ্গে বাকি সবাই থমকে দাঁড়াল। তাদের মেরে ফেলতে হবে না, শত্রুরা ওদের জন্য অপেক্ষা করছে। আমরা শুধু ওদের বন্দি করে নিয়ে যাব। চৈতি শিউরে উঠল। বন্দি? তাহলে ওরা শত্রুদের কাছে হস্তান্তর করবে? আসিফ দ্রুত চোখের ইশারায় চৈতিকে সংকেত দিল। এই মুহূর্তে কিছু একটা করতে হবে, না হলে সবাই ধরা পড়বে। চৈতি নিচু গলায় বলল, আমরা কি পারব? আসিফ ফিসফিস করে বলল, আমি ওদের মনোযোগ সরানোর চেষ্টা করব। আপনি সুযোগ বুঝে ভাইকে নিয়ে পালানোর চেষ্টা করবেন। চৈতি শ্বাস বন্ধ করে মাথা নাড়ল। লোকগুলো আর এগিয়ে আসছে না, যেন কোনো নির্দেশের অপেক্ষায় আছে। আসিফ হঠাৎ করেই এক লাফে সামনে চলে গিয়ে তার ছুরিটা এক লোকের হাতে সজোরে বসিয়ে দিল। লোকটা চিৎকার করে উঠল, সাথে সাথে চারপাশে বিশৃঙ্খলা শুরু হয়ে গেল। চৈতি সুযোগ বুঝে রাতুলের হাত ধরে টান দিল। ডাক্তারও কষ্ট করে উঠে আসার চেষ্টা করল। ভাবি, দৌড়ান! আসিফ চেঁচিয়ে উঠল। চৈতি আর দেরি করল না, রাতুলকে টেনে নিয়ে ছুটে পালানোর চেষ্টা করল। আসিফ তখনও লড়াই চালিয়ে যাচ্ছে, কিন্তু শত্রুর সংখ্যা অনেক বেশি। চারপাশে ধুলো উড়ছে, চৈতি পেছনে ফিরে তাকানোর সাহস পেল না। শত্রুরা একসঙ্গে তেড়ে এলো, চারপাশে উত্তেজনার উত্তাপ। আসিফ কোনো সময় নষ্ট না করে প্রথম আঘাতটা হানল, এক লোকের পেট বরাবর লাথি মেরে তাকে ফেলে দিল। তারপর হাতের ছুরিটা শক্ত করে ধরে পাশের আরেকজনের বাহুতে গভীরভাবে বসিয়ে দিল। চৈতি ভয় পেয়ে পেছনে তাকাল। আসিফ একের পর এক আঘাত হানছে, কিন্তু শত্রুর সংখ্যা বেশি। এই মুহূর্তে পালানোই বুদ্ধিমানের কাজ। চৈতি দ্রুত রাতুলকে ধরে নিয়ে ছুটল ঝোপের দিকে। রাতুলের শরীর নিস্তেজ, ওর ভারে চৈতির হাঁটু কাঁপছে, কিন্তু থামলে চলবে না। ভাবি, দেরি করবে না, গাড়িতে ওঠেন! আসিফ চিৎকার করল, দুইজনকে সজোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে পেছনে ফিরে তাকিয়ে। চৈতি কোনোভাবে রাতুলকে গাড়ির সিটে বসিয়ে দরজা আটকাল। পেছনে থেকে ডাক্তারও হাঁপাতে হাঁপাতে ছুটে এলো। আসিফ তখনও শত্রুদের সাথে লড়াই করছে, কয়েকজনকে আহত করে সে ডাক্তারকে ধরে নিয়ে ঝোপের দিকে দৌড় দিল। ওঠেন, দেরি কইরেন না! চৈতি দরজা খুলে ডাক্তারকে টেনে তুলল। আসিফ লাফিয়ে উঠে ড্রাইভিং সিটে বসল। সবাই শক্ত হয়ে বসল। পরক্ষণেই ইঞ্জিন গর্জন করে উঠল, আর আসিফ পাগলের মতো স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি স্পিড তুলে দিল। পেছনে থেকে চিৎকার, বন্দুকের আওয়াজ শোনা যাচ্ছিল, কিন্তু আসিফ কারো কোনো তোয়াক্কা না করে সামনে দৃষ্টি স্থির রেখে দ্রুত গাড়ি চালিয়ে যেতে লাগল। আমরা এখনও নিরাপদ না, আসিফ কঠিন স্বরে বলল, কিন্তু খুব দ্রুত এখান থেকে বেরিয়ে যেতে হবে। গাড়ির ধুলোর ঝড় তুলে রাতের অন্ধকারে মিলিয়ে গেল। গাড়ির ইঞ্জিন গর্জে উঠল, আসিফ পাগলের মতো স্টিয়ারিং ধরল। চারপাশে ধুলো উড়তে থাকল, শত্রুরা পিছু নেওয়ার চেষ্টা করলেও গাড়ির গতির কাছে তারা হাল ছেড়ে দিল। চৈতি পেছনে ফিরে তাকিয়ে দেখল, রাতুলের চোখ আধখোলা, নিঃশ্বাস ভারী।
ডাক্তার দ্রুত তার নাড়ি পরীক্ষা করল। রক্তক্ষরণ বন্ধ করতে হবে, বেশি দেরি হলে ওর অবস্থা খারাপ হতে পারে, ডাক্তার উদ্বিগ্ন কণ্ঠে বলল। আর একটু ধৈর্য ধরো, আমরা এখনও নিরাপদ জায়গায় পৌঁছাইনি। আসিফ ঠোঁট চেপে বলল, গতি আরও বাড়িয়ে দিল। চৈতি রাতুলের হাত ধরে শক্ত করে বসে রইল। আসিফ অন্ধকার রাস্তা ধরে এগিয়ে চলল, সামনে কোথায় যেতে হবে সেটা ঠিক করার চেষ্টা করছে। আমাদের কোথায় যেতে হবে? চৈতি জিজ্ঞেস করল। একটা সেফ হাউস আছে, ওখানে পৌঁছাতে পারলে একটু স্বস্তি পাব, আসিফ বলল, চোখে সতর্ক দৃষ্টি। রাত নিস্তব্ধ, কেবল গাড়ির গতি আর চৈতির উদ্বিগ্ন নিঃশ্বাস চারপাশে ছড়িয়ে পড়ছে। গাড়ির স্পিড এতটাই বেশি যে রাস্তার দুই পাশের গাছপালা ঝাপসা দেখাচ্ছে। চৈতি পেছনে তাকিয়ে দেখল, শত্রুরা আর পিছু নেয়নি, তবে আশঙ্কা এখনও পুরোপুরি কেটে যায়নি। রাতুলের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। সে চোখ খুলতে চাইছে, কিন্তু পারছে না। চৈতি ভয়ে তার হাত শক্ত করে ধরল। আমরা কত দূরে? চৈতি কাপা গলায় জিজ্ঞেস করল। আর 10-15 মিনিট, এরপর একটা পুরনো ফ্যাক্টরিতে পৌঁছাব। সেখানে কয়েক ঘন্টা লুকিয়ে থাকতে পারব, আসিফ দ্রুত বলল। গাড়ির গতি কমিয়ে আঁকাবাঁকা পথ পার করছে। ডাক্তার ততক্ষণে রাতুলের কপালে হাত রাখল। ওর শরীর গরম হয়ে যাচ্ছে। আমরা কিছু সময়ের জন্য থামতে পারলে ভালো হয়। এখন থামা যাবে না, আসিফ দৃঢ় কণ্ঠে বলল। ওদের কাছ থেকে পুরোপুরি মুক্ত না হয়ে থামলে বিপদ বাড়বে। চৈতি উদ্বিগ্ন চোখে রাতুলের দিকে তাকাল। এই মুহূর্তে কিছু করার নেই, শুধু অপেক্ষা করা ছাড়া। গাড়ি কাঁচা রাস্তা ধরে আরও কিছুক্ষণ চলার পর সামনে পুরনো একটা ফ্যাক্টরির ধ্বংসাবশেষ দেখা গেল। আসিফ গাড়ি নিয়ে একটা আড়াল জায়গায় থামাল। এখানে নেমে যান, দ্রুত ভেতরে চলুন, আসিফ বলল। চারপাশে চোখ বুলিয়ে নিশ্চিত হল কেউ পিছু নেয়নি। চৈতি রাতুলকে ধরে গাড়ি থেকে নামল। আসিফ এবং ডাক্তারও দ্রুত বেরিয়ে এলো। ওকে ভেতরে নিয়ে চলো, ডাক্তার বলল। আমি যতটুকু পারি ওর যত্ন নেব। চৈতি আর এক মুহূর্ত দেরি করল না, রাতুলের নিস্তেজ শরীর ধরে পুরনো ফ্যাক্টরির ভেতরে ঢুকে গেল। বাইরে হালকা বাতাস বইছে, কিন্তু ভেতরে যেন এক অজানা বিপদের অপেক্ষা। ফ্যাক্টরির ভিতরে প্রবেশ করেই চারপাশের নিস্তব্ধতা তাদের অভ্যর্থনা জানাল। পুরনো, ক্ষয়ে যাওয়া দেয়াল এবং ভাঙা কাচের জানালা অন্ধকারে ঢাকা ছিল। চৈতি রাতুলকে হাতে ধরে ধীরে ধীরে এগিয়ে চলল। ডাক্তার তাড়াহুড়ো না করে শান্তভাবে রাতুলের শরীর পরীক্ষা করতে লাগল। রক্তক্ষরণ অনেকটা কমে গেছে, কিন্তু ওকে যতটা সম্ভব বিশ্রাম দিতে হবে। চৈতি রাতুলের পাশে বসে তার হাত ধরে ধীরে ধীরে কাঁপছিল। সে জানত, এ মুহূর্তে রাতুলের জীবনের উপর গভীর আশঙ্কা আছে। আসিফ ফ্যাক্টরির চারপাশে সজাগ চোখে তাকাচ্ছিল, যেন কোনো শত্রু আক্রমণ করতে আসছে। সে আরেকটু সামনে গিয়ে অন্ধকারে খোঁজ নিতে শুরু করল। সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু সতর্ক থাকতে হবে। আসিফ ফিরে এসে বলল, এখন এখান থেকে বের হতে হবে, কিন্তু যতটা সম্ভব শত্রুদের চোখে পড়বে না। ওরা যদি আমাদের সন্ধান পায়? চৈতি হালকা শঙ্কিত কণ্ঠে বলল। তাহলে আমাদের জন্য কোনো সুযোগ থাকবে না, আসিফ দৃঢ়ভাবে উত্তর দিল। তাই আমরা যত দ্রুত সম্ভব চলে যেতে হবে। ডাক্তার রাতুলের শরীর একটু উল্টে তাকে আরামদায়কভাবে শুইয়ে দিল। ওকে একটু সময় দিন। চৈতি রাতুলের পাশে বসে তার কপালে হাত রেখে বলল, সব ঠিক হয়ে যাবে। আসিফ দিকে তাকিয়ে বলল, যতটা সম্ভব তোমাকে শক্ত থাকতে হবে। আমাদের এখানে স্থির থাকতে হবে না, যত দ্রুত সম্ভব গন্তব্যে পৌঁছাতে হবে। এবার সবাই নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে প্রস্তুতি নিতে শুরু করল। নিরাপত্তা নিশ্চিত করার জন্য আর রাতুলের সুস্থতার জন্য যতটা সম্ভব সময় কাটানো শুরু হয়ে গেল। চৈতি জানত, আর কোনো দেরি করলে বিপদ আরও বাড়বে। সময় সীমিত, আর শত্রুদের কাছ থেকে পালিয়ে নিরাপদ আশ্রয়ে যেতে হবে। ফ্যাক্টরির ভিতরের অন্ধকার আর নিস্তব্ধতা যেন ঘোরের মতো পরিবেশ তৈরি করেছে। চৈতি রাতুলের পাশে বসেছিল, কিন্তু তার মন অস্থির ছিল। শত্রুদের কথা, তাদের উপস্থিতি, সেগুলো বারবার তার মাথায় ঘুরছিল। সে জানত, এক মুহূর্তের ভুলে জীবন হাতে চলে আসতে পারে, আর রাতুলের অবস্থা, সেই চিন্তা চৈতিকে একদিকে বিপদে ফেলছিল। ডাক্তার কিছুটা সময় পরে উঠে দাঁড়িয়ে বলল, ওর শরীরের তাপমাত্রা কিছুটা কমেছে। তবে তাকে সম্পূর্ণ সুস্থ হতে কয়েক ঘন্টা লাগবে। তবে আমাদের খুব দ্রুত এখানে থেকে বের হতে হবে, আসিফ তাড়াহুড়ো করে বলল। এখানে বেশি সময় কাটালে আমাদের অবস্থান জানা যাবে, আমরা বিপদে পড়ব। চৈতি রাতুলের দিকে তাকিয়ে বলল, তাহলে কি আমরা এখান থেকে চলে যাব? ওনার তো এখনও পুরোপুরি জ্ঞান ফেরেনি।
দেখুন, আপনি যেভাবে ভাবছেন তার থেকে অনেক দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। আমাদের লক্ষ্য হল নিরাপদে এখান থেকে বের হওয়া। ভাই, যতটা সম্ভব সাবলীল হতে পারলে আমরা বের হতে পারব। আসিফ তীক্ষ্ণ চোখে চারপাশের পরিস্থিতি দেখছিল। চৈতি হতাশ হয়ে মাথা নেড়ে বলল, আপনি ঠিক বলেছেন। আমাদের আর কোনো উপায় নেই। ডাক্তার রাতুলের কপালে ত্বকের গরম অনুভব করে বলল, ওর শরীর একটু ঠান্ডা হলে চলাফেরা সহজ হবে। তবে তাকে কখনোই একা ছাড়লে চলবে না। আসিফ এবার স্থির হয়ে বলল, আমরা একটা সুযোগ পেলে পালাতে পারব। তাতে এখন সময় নষ্ট করা যাবে না। 1 ঘন্টার পর ওরা ফ্যাক্টরি থেকে বের হল। তারা সবাই প্রস্তুত হতে শুরু করল, দ্রুত গতিতে গাড়ি বদলে অন্য রাস্তায় চলে যাওয়ার পরিকল্পনা নিয়ে। সবাই জানত, যত বেশি সময় এখানে কাটাবে ততই শত্রুদের কাছে ধরা পড়ার সম্ভাবনা বেড়ে যাবে। এখান থেকে বের হতে আর দেরি করা যাবে না। সবাই প্রস্তুত হও, আসিফ কঠিন কণ্ঠে বলল, গাড়ি চালানোর প্রস্তুতি নিতে। চৈতি নিজের আশপাশে তাকিয়ে দেখল। তারা বিপদমুক্ত হয়ে যাবে এমন কোনো নিশ্চয়তা ছিল না, তবে এখনই পালাতে না পারলে হয়তো আর কখনোও পারবে না। রাতুলের শরীর ধীরে ধীরে আরও স্থিতিশীল হচ্ছিল, কিন্তু এখন তাকে কিছুটা সময় লাগবে। এর মধ্যেই সময় আরও পিছিয়ে যাচ্ছে। আসিফ একবার ফিরে তাকিয়ে চৈতিকে বলল, সব ঠিক থাকবে, শুধু আমরা যদি দ্রুত চলে যাই। চৈতি মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, ঠিক আছে। তারা একে একে গাড়িতে উঠে বসল। আসিফ গাড়ি চালাতে শুরু করল, তবে তার চোখ চারপাশে সতর্কভাবে নজর রাখছিল, যেন শত্রুরা কোন জায়গা থেকে আক্রমণ করতে পারে। ফ্যাক্টরির বাইরের রাস্তা এখন আরও তলিয়ে যাচ্ছে, কেবল তাদের দ্রুত গতির গাড়ির শব্দ ভেসে উঠছে। গাড়ির ইঞ্জিনের গর্জন ভেতরকার শুনশান পরিবেশে এক ধরনের অস্থিরতা তৈরি করছিল। আসিফ গাড়ি চালাচ্ছিল দ্রুত, কিন্তু তার চোখ ছিল চারপাশে। সময় যেন থমকে দাঁড়ানোর মতো মনে হচ্ছিল, কিন্তু শত্রুর মুখোমুখি হওয়ার ঝুঁকি ছিল প্রতিটি মুহূর্তে। চৈতি রাতুলের পাশে বসে তার শ্বাসপ্রশ্বাসে এক ধরনের গতি ফিরতে দেখল। ডাক্তার আস্তে আস্তে রাতে তার শরীরের পরীক্ষা করতে লাগল, কিন্তু তারপরও রাতুল পুরোপুরি জ্ঞান ফেরেনি। ওর অবস্থা কিছুটা উন্নতি হচ্ছে, কিন্তু এখনও সময় লাগবে। ডাক্তার বলল, কিছুটা চিন্তিত, কিন্তু সঠিক সময়ে যদি ওর যত্ন না নেওয়া হয় তো বড় বিপদ ঘটতে পারে। চৈতি কপালে হাত দিয়ে রাতুলের মুখের দিকে তাকাল। স্নেহ ও উদ্বেগের মিশ্রিত অনুভূতি তার চোখে স্পষ্ট ছিল। উনি কি সুস্থ হবে? আসিফ গাড়ি চালাতে চালাতে সোজা হয়ে বলল, এটা বলতে পারছি না, তবে আমরা যতটা সম্ভব দ্রুত গন্তব্যে পৌঁছাব। যদি কোনো বিপদ হয় তাহলে আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে। চৈতি কিছুক্ষণ চুপ করে থাকল। তার মনে হচ্ছিল, যতটা সময় কাটবে শত্রুর কাছ থেকে পালানোটা আরও কঠিন হয়ে পড়বে। কিন্তু এখনকার মতো রাতুলের সুস্থতা একমাত্র প্রাধান্য ছিল। গাড়ি চলতে চলতে আসিফ এক চোখে রঙিন আলো দূরে দেখতে পেল। কিছু সময় পরেই তারা এক রেললাইন পার হয়ে নির্জন এক গ্রামের মাঝখানে পৌঁছাল। এখানে থামুন, ডাক্তার বলল। রাতুলকে এখানেই কিছু সময় বিশ্রাম নিতে হবে। আসিফ থামালো গাড়ি। গ্রামের নির্জন রাস্তায় তারা একটা পুরনো বাড়ির কাছাকাছি চলে গিয়েছিল। এখানে আমরা কিছু সময় নিরাপদে থাকতে পারব, আসিফ বলল, গাড়ির দরজা বন্ধ করে দেওয়ার পর। চৈতি, আসিফ ও ডাক্তার রাতুলকে ধীরে ধীরে বাড়ির ভিতরে নিয়ে গেল। বিকেলের আলো দূরে কোথাও ঢলে পড়ছে, আর তারা জানত, এখন সময়টা তাদের পক্ষে নেই। এখানে যদি কেউ আসে আমরা পালানোর জন্য প্রস্তুত থাকতে হবে, আসিফ সতর্ক কণ্ঠে বলল। হ্যাঁ, কিন্তু উনি সুস্থ না হলে পালাতে হবে কিভাবে? চৈতি উদ্বেগ নিয়ে বলল, যত দ্রুত সম্ভব। আমরা ঠিকমতো চিকিৎসা নিতে পারলে তাকে সুস্থ করার চেষ্টা করব, ডাক্তার আশ্বস্ত করে বলল। এখানে এই নির্জন জায়গায় তারা আবার কিছু সময়ের জন্য স্বস্তি পেল, কিন্তু জানত এই মুহূর্ত শুধু সাময়িক। সব বিপদ কাটিয়ে অবশেষে তারা নিরাপদ আশ্রয়ে পৌঁছাল। রাতুলকে রুমের ভেতরে শুইয়ে দেওয়া হয়েছে। তার মুখ ফ্যাকাশে, নিঃশ্বাস ধীর স্থির, কিন্তু শরীরটা বেশ উত্তপ্ত। ডাক্তার ব্যাগ খুলে দ্রুত কিছু ওষুধ বের করে দিলেন। জ্বরটা বেশি, তবে ভয় পাওয়ার কিছু নেই, ডাক্তার বললেন। আসিফ ক্লান্ত শরীরে চৈতির পাশে সোফায় বসে পড়ল। চৈতিও যেন কিছুক্ষণ পর বুঝতে পারল, সত্যিই তারা এখন নিরাপদ। দীর্ঘশ্বাস ফেলল সে, একরকম স্বস্তির অনুভূতি নিয়ে। সব ঠিক হয়ে যাবে, তাই তো? আসিফের দিকে তাকিয়ে বলল চৈতি। আসিফ মাথা ঝাঁকাল। ইনশাআল্লাহ, তবে আমাদের আরও সতর্ক থাকতে হবে। আমরা যতই নিরাপদ ভাবি ওরা এখনও খুঁজছে।
চৈতি চুপ হয়ে গেল। তার চোখ ঘরের ভেতর ঘুরে বেড়াচ্ছে, কিন্তু মন পড়ে আছে অন্য কোথাও। রাতুলের দিকে তাকালো একবার। কপালের ওপর ভেজা কাপড় রাখা হয়েছে, গায়ে হালকা কম্বল। নিঃশ্বাস স্বাভাবিক মনে হলেও মুখের রেখাগুলো বলে দিচ্ছে ভেতরে কোথাও একরকম যন্ত্রণা লুকিয়ে আছে। এত কাছ থেকে মৃত্যু দেখতে পারবো ভাবিনি, চৈতি ফিসফিস করে বলল। আসিফ এক মুহূর্ত চুপ করে থাকল, তারপর মৃদু স্বরে বলল, মৃত্যু কাছাকাছি থাকলে জীবনকে নতুনভাবে বোঝা যায়। কিন্তু আমরা এখনও বেঁচে আছি, সেটাই বড় কথা। চৈতি কিছু বলল না, চোখ বন্ধ করে পেছনের সব ঘটনার কথা ভাবছিল। সত্যি, কত বড় ঝড় সামলে এসেছে তারা। হঠাৎ ডাক্তার ব্যাগ গুছিয়ে পাশে বসে রইল। আসিফ চৈতির দিকে তাকিয়ে বলল, ভাবি একটু বিশ্রাম নেন, অনেক ধকল গেছে আজ। চৈতি মাথা নাড়ল, আমি ঠিক আছি। রাতুল যদি জেগে ওঠে, তখন থাকতে হবে। আসিফ আর কিছু বলল না, চুপচাপ একটা সিগারেট বের করে হাতে ঘোরাতে লাগল, কিন্তু ধরাল না। ঘরজুড়ে নীরবতা নেমে এলো। নিঃশব্দে বয়ে চলল রাতের বাতাস, কিন্তু যেন সেই নীরবতার ভেতরেও কিছু অজানা আশঙ্কা রয়ে গেল। চৈতি সোফা থেকে উঠে রাতুলের কাছে গিয়ে বসল। শক্তপোক্ত দেহের মানুষটা আজ কিভাবে কাতর হয়ে শুয়ে আছে। চারদিকে ভোরের আলো ছড়িয়ে পড়ছে, ফজরের আজনা শোনা যাচ্ছে। ডাক্তার একটা ব্যথার স্প্রে বের করে পায়ে স্প্রে করে নিল। আসিফ ডাক্তারকে নিয়ে পাশের রুমে চলে গেল। চৈতি কাপা কাপা হাত বাড়িয়ে দিয়ে ছুঁয়ে দিল রাতুলের কপাল। এখনও জ্বরটা আছে। চৈতির ঘাড়টা ব্যথায় টনটন করছে। রাতুলের পাশে শুয়ে পড়ল চৈতি। কখনো যে ঘুমিয়ে পড়ল বুঝতেও পারেনি। সকালের তপ্ত রোদ জানালা গলে ঘরের ভেতর এসে পড়েছে। সেই উজ্জ্বল আলোতেই ঘুম ভেঙে গেল রাতুলের। মাথাটা ভার হয়ে আছে, যেন অসহ্য ব্যথায় চোখ মুখ কুঁচকে উঠল সে। কিছুক্ষণ বোঝার চেষ্টা করল, কোথায় আছে। চারপাশটা ভালো করে দেখতেই চিনতে পারল, এটা ওরই গ্রামীণ বাড়ি। এই বাড়িটি রাতুল বহু যত্নে, নিভৃতে গড়ে তুলেছিল, একান্ত নিজের মতো করে। বাইরের কেউ জানত না, শুধুমাত্র আসিফ ছাড়া। বুকের ভেতর পরিচিত উষ্ণ একটা শ্বাসের পেয়ে ঘাড় কাত করল রাতুল। পাশে তাকাতেই চোখ আটকে গেল, চৈতি ওর বুকে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। নিঃশ্বাসের ভারী ওঠানামায় চুলগুলো এলোমেলো হয়ে মুখের পাশে এসে পড়েছে। রাতুল নিঃশব্দে তাকিয়ে রইল। কতদিন পর এভাবে এত কাছ থেকে চৈতিকে দেখছে সে। এই মুহূর্তটা যেন স্বপ্নের মতো মনে হল। সব ঝড় পেরিয়ে, সমস্ত বিপদ ঠেলে এই জায়গায় এসে পৌঁছেছে তারা। এক মুহূর্তের জন্য সব কষ্ট, ভয়, আতঙ্ক ম্লান হয়ে গেল। শুধু থেকে গেল এক রকম প্রশান্তি, যেন সময়টা একটু ধীর হয়ে গেছে তাদের জন্য। রাতুল গভীর শ্বাস নিল। হয়তো এতদিন পরে সত্যি একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার সময় এসেছে। হাতটা বাড়িয়ে চৈতির এলোমেলো চুলগুলো ঠিক করে দিল। খুব শখ জাগল চৈতির কপালে। তার তপ্ত ওষ্ঠখানা ছুঁয়ে ভালোবাসার স্পর্শ করতে নিজেকে সংযত করল। দীর্ঘ শ্বাস ফেলে চৈতির দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রাইল, যেন হাজ বছরে আমরণ তৃষ্ণা মেটাচ্ছে। আস্তে আস্তে ওঠার চেষ্টা করল রাতুল। অস্ফুটস্বরে ব্যথায় আর্তনাদ করে উঠল। রাতুলের আর্তনাদ এর শব্দে চৈতি ধরফরিয়ে উঠল। দেখল রাতুল একা একা বিছানা থেকে ওঠার চেষ্টা করছে। চৈতি রাতুলের কাছে গিয়ে বলল, এ কি আপনি একা একা কেন নামছেন? আমাকে ডাকতে পারতেন, চলুন আমি নিয়ে যাচ্ছি বলে চৈতি রাতুলের ভোরটা কাঁধে নিয়ে নিজে ওয়াশরুমে দিয়ে আসল। রাতুল ফ্রেশ হয়ে ভিতর থেকে বলল, চৈতি। জি বলুন। আলমারিতে দেখবে আমার জামা আর টাওয়েল রাখা আছে, একটু নিয়ে আসো তো। চৈতি আলমারি খুলে জামা আর টাওয়েল টানিয়ে ওয়াশরুমের দরজার সামনে এসে দরজাটা নক করল। রাতুল বাঁকা হেসে দরজাটা খুলে চৈতির হাতসহ টেনে ওয়াশরুমের ভিতরে নিয়ে এসে জামা আর টাওয়েলটা রেখে দিয়ে শাওয়ারটা অন করে দিল। ভিজে গেল দুজন একসাথে। চৈতির ভিজন্ত দেহটাকে দেখে রাতুলের মনে হচ্ছে এক সরবরের ফুটে উঠা কোন এক শ্বেতপদ্ম। রাতুল মোহনীত দৃষ্টিতে তাকিয়ে আছে চৈতির দিকে। লজ্জায় আস্ত হচ্ছে চৈতি, যেন লুকাতে পারলেই বাঁচে। রাতুল তার নেশালো কণ্ঠে বলল, ওহে রমণী, যেই দিন তুমি আমার হয়ে যাবে, দিন হয়ে যাবে রাত। ভালোবাসার কথা বলবো আমরা সারা রাত। চৈতি নিজেকে ধাতস্থ করে নিয়ে বলল, আমি আসছি। তারপর চলে যাওয়ার জন্য এগিয়ে যেতে নিলে রাতুল হাত টেনে সামনে দাঁড় করল চৈতিকে। তারপর বলল, আর কত দিন আমাকে দূরে সরিয়ে রাখবে চৈতি? আমাকে বলতে পারো? আমার মনে যে প্রচণ্ড দহন হয়, এই দহনটা কেন দেখো না? আমি আর পারছি না চৈতি, আমি তো মানুষ, আমার কষ্ট হয়, সেই কষ্টটা কেন দেখো না? চৈতি কেঁদে দিয়ে বলল, আমি ট্রাই করছি, বিশ্বাস করুন, কিন্তু আমি ছোঁয়ার আগে শত নারী যে আপনাকে ছুঁয়ে দিয়েছে, আমি কি করে মনে নিব বলতে পারেন? আমি যখনই আপনাকে ছোঁয়ার জন্য হাত বাড়িয়ে দিয়েছি, ততবার আমার মনটা বলে উঠেছে আপনার শরীরে মিশে আছে অন্য নারীর স্পর্শ, ঘৃণা লাগে আমার তখন।
রাতুল চৈতিকে একটানে বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, আমরা চোখে যেইটা দেখি, কানে যেইটা শুনি সেইটা ঠিক না চৈতি, তার আড়ালেও সত্যি লুকিয়ে থাকে। আজ আমি তোমাকে সেই সত্যিটা বলবো। যাও ভিতরে যাও, আমার একটা শার্ট পরে নিও, আমি আসছি। আজ সত্যিটা জানার পর তুমি যা সিদ্ধান্ত নিবে তাই মাথা পেতে নিব। যাও, আসছি। চৈতি চলে গেল। চৈতির যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলেল। রাতুল কি এমন সত্যি বলবে যাতে ঘুরে যাবে তাদের সম্পর্কের মোড়? জানতে হলে গল্পের সাথে থাকুন।